আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা 24-25 সেশনে গুচ্ছে আসা সি ইউনিটে হিসাব বিজ্ঞান অংশটুকু আছে সেটার সলভ করতেছিলাম। আমরা প্রথম পর্বে কি 10টি এমসিকিউ তোমাদের কি বিশ্লেষণ করিয়েছি, বিভিন্ন বিষয় পড়িয়েছি, অর্থাৎ ওই 10টা এমসিকিউর মাধ্যমে কিন্তু তোমাদের 10টা টপিক পড়া হয়ে গেছে। আজকেও আমরা 10টা এমসিকিউ প্র্যাকটিস করব, তোমাদের 10টা টপিক পড়া হয়ে যাবে। তো আজকের ক্লাসটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে তোমাদের ম্যাথ আছে বেশি, অর্থাৎ এমসিকিউ ম্যাথ আসবে অনেকগুলা। তো খাতা কলম নিয়ে বসে যাও এবং নোট করতে থাকো। তোমাদের বিভিন্ন ম্যাথ আসবে যখন, তখন আমি ভালোভাবে আলোচনা করে একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিব। এই টাইপের যত ম্যাথ তোমার আসুক না কেন, তুমি পরবর্তীতে কি সলভ করতে পারবা। অ্যানালাইসিস করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের 3টা পর্ব আসবে, এই 3টা পর্ব তুমি অবশ্যই শেষ করবা। আমরা আর কথা না বাড়িয়ে চলো একদম সরাসরি সলভে চলে যাই। তো দেখো, আমরা 10 নাম্বার পর্যন্ত করেছিলাম, আজকে হলো 11 নাম্বার। 11 নাম্বারে আছে আইপিও এর পূর্ণরূপ কি। এটা একটা কি তোমাদের মুখস্থ পাঠ থেকে চলে আসছে। আইপিও এর পূর্ণরূপ হলো ইনিশিয়াল পাবলিক অফারিং। আমরা অনেকেই ভুল করি, অফারিং, অফিস, তারপরে কি অফিসার, অর্ডার, পাই একই রকম লাগে। আমরা শুধু রিডিং পড়ে যাই, ভালোভাবে লক্ষ্য করি না, যার জন্য কিন্তু ভুল হয়ে যায়। আইপিও এটা কোন জায়গা থেকে আসলো, তোমাদের প্রশ্ন আসতে পারে। যখন প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রথম সিদ্ধান্ত নেয় আমি বাজারে শেয়ার ইস্যু করব, অর্থাৎ আমি শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করব, পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হব, প্রথম যে তোমাদের কি পাবলিকের কাছে শেয়ার ইস্যু করে প্রথমবার, সেটাই হলো আইপিও। আর এটার ফুল মিনিং হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে 12 নাম্বার কি আছে দেখো, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবহৃত কাঁচামালের ব্যয় কত? 60,000 টাকা। খেয়াল রাখবা কিন্তু, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবহৃত কাঁচামালের পরিমাণ বা ব্যয় 60,000 টাকা। প্রত্যক্ষ মজুরি কত? 1,20,000 টাকা। পরোক্ষ মজুরি কত? 40,000 টাকা। এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ 30,000 টাকা। আমরা কি কি পেলাম? যে ব্যবহৃত কাঁচামালের ব্যয় আছে 60,000 টাকা, প্রত্যক্ষ মজুরি আছে 1,20,000, আবার প্রত্যক্ষ খরচ আছে 30,000 টাকা। অন্যদিকে পরোক্ষ মজুরি আছে কত? 40,000 টাকা। তো আমাদের চাইছে যে মুখ্য ব্যয় কত। এখন মুখ্য ব্যয় আসলে কি তোমরা যদি না জানো, বা মুখ্য ব্যয়ের সূত্র কি তোমরা যদি না জানো, তাহলে কিন্তু ম্যাথটা পারবা না, একদম সহজ। তো মুখ্য ব্যয় কাকে বলে? যখন আমরা কি প্রত্যক্ষ মজুরি, যখন আমরা ব্যবহৃত কাঁচামালের সাথে যখন প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য খরচ যোগ করব, তখন আমরা যেটা পাবো সেটা হলো মুখ্য ব্যয়। তাহলে কি কি যোগ করতে হবে? এই যে ব্যবহৃত ব্যয় কত? এই যে 60,000 টাকা, এই যে 60,000 টাকা ব্যবহৃত ব্যয়। এই 60,000 টাকার সাথে কি করতে বলছে? প্রত্যক্ষ মজুরি আছে, এই যে প্রত্যক্ষ মজুরি কত? 1,20,000 টাকা। এই যে আমরা বসিয়ে দিলাম 1,20,000 টাকা। তারপরে কি বলছে? অন্যান্য প্রত্যক্ষ খরচ। তারপরে আছে পরোক্ষ। এই যে পরোক্ষ, এটা কিন্তু যাবে না, আমাদের যাবে কি অন্যান্য প্রত্যক্ষ খরচ। কত আছে? 30,000 টাকা। এই যে 30,000 টাকা সবগুলো যোগ করলে তোমাদের রেজাল্ট কত আসবে? রেজাল্ট আসবে তোমাদের কত? 1,20,000, 30 কত? 50, 2,10,000 টাকা কিন্তু উত্তর। কিন্তু দেখো, তোমাদের হচ্ছে এই প্রশ্নটা এভাবে আসছে যে 8,80,000, 9,10,000, 9,20,000, 9,90,000, অর্থাৎ 2,10,000, অর্থাৎ 2 লক্ষের সিরিয়ালে কোনো টাকাই নেই। তার মানে কি এই ম্যাথ কি ভুল আছে? তোমাদের সঠিক উত্তর হবে কত? সঠিক উত্তর হবে 2,10,000। এইবার তোমাদের এইভাবে ভুলভাবে দিছে, ভুলভাবে দেওয়া কিন্তু একটা পরীক্ষা। অনেকে ঘাবড়িয়ে যায়, মিলাতে পারে না, তারপরে কি সময় নষ্ট করে। তো তোমাদের পরবর্তী বছরে সঠিকভাবে দিতে পারে, তাই এই বিষয়টা ক্লিয়ার রাখতে হবে। তারপরে 13 নম্বরে কি আছে দেখো, মোট চাঁদা প্রাপ্তি কত? 50,000 টাকা। মোট চাঁদা পাইছি আমি কত? 50,000 টাকা, যার মধ্যে বিগত বছরের কত? 5,000 টাকা,
পরবর্তী বছরে 7,500 টাকা এবং চলতি বছরে 9,000 টাকা অনাদায়ী হলে আয় ব্যয় বিবরণীতে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে। এই চাঁদা থেকে তোমাদের দুই টাইপের ম্যাথ চলে আসে, একটা কি চাঁদা আয় ব্যয় বলা থাকে, আবার বলা থাকে প্রাপ্তি। তো যখন চাঁদা আয় ব্যয় থাকবে তোমরা কি করবা, আয় ব্যয় থাকলে চলতি বছরের টাকা রেখে বিগত এবং পরবর্তী বছরের টাকাগুলো বাদ দিয়ে দিবা। দেখো চাঁদা প্রাপ্তি হয়েছে কত টাকা, আমাদের চাঁদা প্রাপ্তি হয়েছে 50,000 টাকা। এই যে 50,000 টাকা আমরা লিখে ফেললাম। এখন যার মধ্যে বিগত বছরের 5,000 টাকা, এটা কি এই বছরের চলতি বছরের টাকা, এটা 5,000, এটা তো বিগত বছরের। তাহলে এই বছরের মধ্যে তো এই যে 50,000-এর মধ্যে যোগ আছে, তাহলে এই 5,000 টাকা কি বিয়োগ করতে হবে। বিষয়টা কি বুঝতে পারছো? মানে কি বিগত বছরের আমাদের আয় ব্যয় কি এক বছরের করতে হয়, চলতি বছরের, এর জন্য আমরা 5,000 টাকা বাদ দিলাম, 5,000 টাকা বাদ দিলাম। তারপরে কি আছে পরবর্তী বছরে, বর্তমান বছর না, পরবর্তী বছরের টাকা কত, 7,500 টাকা। তাহলে এটাও বাদ দিতে হবে, 7,500 টাকা। এটা কি পরবর্তী বছরের, এই বছরের না তো, কিন্তু এই 7,500 টাকা কত, এটার মধ্যে কি যুক্ত আছে, এর জন্য কি আমাদের এই 50,000-এর মধ্যে আছে, এর জন্য কি এই 7,500 টাকাও কি বিয়োগ করতে হবে। তারপর কি আছে দেখো, এই যে চলতি বছরের কি 9,000 টাকা অনাদায়ী। অনাদায়ী মানে কি এখনো আদায় করি নাই, এই 50,000 টাকার ভিতরে এখনো আসে নাই। তাহলে এই 9,000 টাকা যোগ করে দিতে হবে, যেহেতু এটা কি চলতি বছরের টাকা। তাহলে এই 50,000 টাকা থেকে যদি 5,000 টাকা বাদ দাও এবং আরো 7,500 টাকা বাদ দাও, তার সাথে যদি 9,000 টাকা যোগ করো, তাহলে তোমাদের উত্তর আসবে কত, 46,500 টাকা। এটাই উত্তর। বিষয়টা আবার তোমাদের ক্লিয়ার করি। আমাদের বলছে যে আয় ব্যয় মানে কি চলতি বছরের হিসাব নিকাশ, বিগত সালের থাকলে বাদ দিব, পরবর্তী সালের থাকলেও কি বাদ দিব। চলতি বছরের যদি কোনো বাকি থাকে সেটা যোগ করবো। এখানে কি হয়েছে দেখো, বিগত বছরের আছে এবং পরবর্তী বছরের আছে, এই দুইটা বাদ দিছি এবং চলতি বছরের কত বকে আছে কত, 9,000 টাকা, এটা যোগ করছি। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। 14 নাম্বার দেখো, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত টাকা, 40 টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত, 15 টাকা। কন্ট্রিবিউশন মার্জিন 40 টাকা এবং পরিবর্তনশীল ব্যয় কত, 15 টাকা হলে একক প্রতি বিক্রয় মূল্য কত। এখন একটা সূত্র আছে, যদি সূত্রটা না পারো তাহলে কিন্তু ম্যাথ সলভ করতে পারবে না, একদম সহজ। তোমাদের মনে হতে পারে কন্ট্রিবিউশন মার্জিনটা আসলে জটিল লাগতেছে, আসলে জটিল না। সূত্রটা হচ্ছে তোমাদের কি, আমরা জানি কন্ট্রিবিউশন মার্জিন মানে কি সিএম, কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। এটা হলো সূত্র। আমাদের চাইছে কি বিক্রয় মূল্য। এই সূত্রটা বসানোর কাহিনী কি, এই যে কন্ট্রিবিউশন মার্জিন কত, মার্জিনের টাকা দেওয়া আছে 40 টাকা। তারপরে কি এই পরিবর্তনশীল ব্যয়ের টাকাও কত দেওয়া আছে, এই যে 15 টাকা, কিন্তু বিক্রয়ের টাকা দেওয়া নাই। এই বিক্রয়ের টাকা কিভাবে বের করব, দেখো এ পাশ ও পাশ করলে কি হয়, আমরা যদি বিক্রয় এই পাশে রেখে দেই, বিক্রয় রেখে দিলাম, বিক্রয় রেখে দেওয়ার পর আমাদের কি হবে, এই যে এটা মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হবে, অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিনের সাথে কি পরিবর্তনশীল ব্যয় প্লাস হবে। এখন বিক্রয় সমান সমান কন্ট্রিবিউশন মার্জিন কত আছে, এই যে 40 টাকা আছে, আর পরিবর্তনশীল ব্যয় কত আছে, এই যে 15 টাকা, এই যে 15 টাকা। তাহলে দুইটা যোগ করলে কত হয়, 55 টাকা। তাহলে আমাদের 55 টাকায় কি সঠিক উত্তর। না বুঝলে আবার তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। আমাদের দেওয়া আছে কি একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন 40 টাকা এবং পরিবর্তনশীল ব্যয় আছে 15 টাকা। আমাদের চাইছে একক প্রতি বিক্রয় মূল্য কত। আমরা জানি কি, আমরা কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র জানি। এই সূত্র, একটা সূত্র জানলে যদি এটা চাই তাহলে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ করে দিতে পারবো। আবার যদি যেটাই চাক না কেন, এটা চাইলেও আমরা বের করতে পারবো, এটা চাইলেও বের করতে পারবো। এ পাশ ও পাশ করলে কি, আমরা যদি এটা চাই এটা আমরা এই পাশে নিয়ে আসবো, তখন কি হবে, তখন এই যে এই দুটার কাজ হবে। তার মানে কি এই একটা সূত্র দিয়ে আমরা কি করতে পারবো, এটা চাইলেও বের করতে পারবো, এটা চাইলেও বের করতে পারবো, এটা চাইলেও কি বের করতে পারবো। আমাদের চাইছে কি বিক্রয়। এখন তারপরে যদি আমরা বিক্রয় এই পাশে রাখি, তারপরে কি ক্যালকুলেশন করলে আমাদের কন্ট্রিবিউশন মাইনাস কন্ট্রিবিউশন মার্জিনের সাথে পরিবর্তনশীল ব্যয় যোগ হবে। যোগ হলে এই দুটা যোগ করে দিব, 55 টাকা হয়ে যাবে। আশা করি বুঝে গেছো। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তারপরে বুঝাই দেই। কথার কথা, আমরা এটা এই পাশে নিব, এই যে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় সমান সমান কত, আমাদের কন্ট্রিবিউশন মার্জিন।
এখন আমরা এই বিক্রয়টা রাখবো, এখানে কি এটা মাইনাস অবস্থায় আছে, এখন এই পাশে চলে গেলে কি হবে, পরিবর্তনশীল ব্যয় প্লাস হবে। তাহলে যে বিক্রয় সমান সমান কন্ট্রিবিউশন মার্জিন যোগ পরিবর্তনশীল ব্যয়। তারপরে 15 নম্বরে কি আছে দেখো, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। একদম পানি একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক তোমাদের কি প্রত্যেক বছর চলে আসে। তো এটা কিভাবে সলভ করবা, দেখো একটা সূত্র তোমাদের শিখাই দিব, সেটা হলো ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি। এটা মনে রাখবা, কি বলছি আমি, ক্রয় মূল্যের উপর মুনাফার হার কি বেশি। এটা শিখানোর পর তোমাদের একটা লিখবো, একটা বিষয় লিখবো, সেটা হলো 100%, 50%, 33.33%, 25%, তারপরে 20%, তারপরে 16.67%। আমি সিরিয়াল লিখলাম। 100 পরে 50, 50 পরে 33, 33 পর 25, তারপর 20, তারপর 16.67। এই লাইনটা তোমরা কি মুখস্থ করে ফেলবা। আমরা কি বলছি সূত্র, যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি, ঠিক আছে। এখন দেখো বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 25%, এই যে 25%, এই যে 25%। এখন বিক্রয়ের উপর মুনাফার হার 25%, বিক্রয়ের উপর মুনাফার হার কম, ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি। এখন 25-এর বেশি সিরিয়াল কোনটা, এই যে 33, তার মানে কি 33% হবে। এখন যদি আমাকে বলতো যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20%, তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত হবে, তখন হবে 25%। আবার যদি বলতো যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 33%, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত, তখন কমটা হতো 25%। বিষয়টা কি বুঝতে পারছো? তার মানে কি এই লাইনটা তোমাদের কি মুখস্থ করতে হবে। 16 নম্বরে কি আছে দেখো, বলছে যে নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়। ইতিমধ্যে কি আমরা পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয়ের একটা এমসিকিউ পেয়েছিলাম, আবারও একটা পেয়ে গেছি। তো আমরা কি শিখেছিলাম, পরিবর্তনশীল ব্যয় যে ব্যয় পরিবর্তন হবে, আর স্থায়ী যার কোনো পরিবর্তন নাই। এই যে বীমা খরচ প্রত্যেক মাসে আমাদের কি প্রিমিয়াম দিতে হয়, সেটা কি নির্দিষ্ট থাকে, ফিক্স থাকে। আমরা চাইলেও কিন্তু কম দিতে পারবো না, আবার বেশি দিতে পারবো না, এর জন্য এটা স্থায়ী। আবার দেখো ব্যবস্থাপকের বেতন, আমরা যে ব্যবস্থাপকের বেতন দেই সেটা কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, কম বেশি আমরা দেই না, তাহলে কি এটাও স্থায়ী। কিন্তু প্রত্যক্ষ কাঁচামাল আমাদের ডিমান্ড অর্থাৎ চাহিদার উপর নির্ভর করে আমরা উৎপাদন করব পণ্য। এক বছর দেখা গেছে যে আমাদের 1 লক্ষ টাকার পণ্য লাগলো, পরের বছরে 1,20,000 টাকাও লাগতে পারে। তো এটা কি পরিবর্তনশীল, এর জন্য সঠিক উত্তর এটা হবে। অন্যদিকে অবচয় তো নির্দিষ্ট করে দেওয়া হয় যে 10% অবচয়, 15%, 20%। তো আমাদের পরিবর্তনশীল ব্যয় হবে প্রত্যক্ষ কাঁচামাল। 17 নম্বরে কি আছে দেখো, একটি হিসাবে যে 90 টাকা কি করছে, রেওয়া মিলের ভুল পাশে 2 বার লেখা হয়েছে। অন্যান্য সবকিছু ঠিক থাকলে 2 পাশের পার্থক্য কত হবে। এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের বারবার চলে আসে, খুবই গুরুত্বপূর্ণ। তো এই টাইপের ম্যাথ সলভ করার জন্য তোমাদের কি 2টা পাশ নিবা। এটা ধরলাম ভুল পাশ, এটা ধরলাম সঠিক পাশ। তো আমাদের কি বলছে, যা বলছে তাই আমরা করব। একটি হিসাবের যে 90 টাকা রেওয়া মিলের ভুল পাশে 2 বার লেখা আছে। এই যে ভুল পাশ আমরা 2 বার লিখলাম, 90 টাকা লিখছি, 2 বার লিখছি, কিন্তু আসলে তো এই পাশে লেখার কথা ছিল না, কিন্তু আমরা 2 বার লিখছি। লেখা অন্যান্য সবকিছু ঠিক থাকলে 2 পাশের পার্থক্য কত হবে। এই যে সঠিক পাশ আছে না, উচিত ছিল কি এই সঠিক পাশে আমাদের এই যে 2 বার যে লিখছি, 2 বার না লিখে এই সঠিক পাশে 1 বার লেখা আমাদের কি উচিত ছিল। আমরা তো লেখি নাই। যদি আমরা না লিখে থাকি, এই পাশে তাহলে 90 টাকা মাইনাস হয়ে রইল না, মোট টাকা থেকে 90 টাকা মাইনাস হয়ে 90 টাকা মাইনাস হয়ে আছে না, এই 90 টাকা আমাদের মাইনাস হয়ে আছে। এখন বলছে যে 2 পাশের পার্থক্য কত। এই যে 2টা ঘটনা হলো, এখন আমরা 2 পাশের পার্থক্য বের করব। এই যে 90 আর 90 যোগ করলে কত হয়, 180 থেকে এই যে মাইনাস করবো আমরা। এই যে 90, এই যে -90। এখন যদি আমরা বিয়োগ করি, এই যে বিয়োগ চিহ্ন,
আমরা কিন্তু এই ফুলটা আনছি, এই মাইনাস সহ আনতে হবে। এখন এই মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 180 আর 90 কত হয়ে যাবে, 180 আর 90 যোগ করলে 270 হয়ে যাবে। এটাই আমাদের কি সঠিক উত্তর। খেয়াল করতে হবে কিন্তু ভুল পাশে দুইবার এই দুইবার কত, 180। অন্যদিকে এই পাশে তো মাইনাস হয়ে রয়েছে 90 টাকা, মাইনাস 90, এটা বিয়োগ দিতে হবে। এই যে বিয়োগ, এই যে আমরা কি করব, এই যে মাইনাস আবার 90 আনবো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আলটিমেটলি কি আমাদের যোগ হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু অনেকে ভুল করে, ভুল করা যাবে না, খেয়াল করে রাখতে হবে। তারপরে 18 নম্বরে কি আছে দেখো, প্রারম্ভিক মজুত মাল কত, 7,500 টাকা, ক্রয় আছে কত, 52,500, এবং বিক্রয় আছে কত, 50,000 টাকা, এবং লাভের হার 20% হলে সমাপনী মজুত মাল কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা কি করি, এই টাইপের ম্যাথ করার জন্য বিভিন্ন সূত্র মুখস্থ করি, পারি না, বা আমাদের পেঁয়াজ লাগে, নানান কিছু। ভাই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, এই টাইপের ম্যাথ কোনো সূত্র লাগে না। আমি কোনোদিন কোনো সময় এই টাইপের ম্যাথ সূত্র দেয়া করি না, আমার কনসেপ্ট ক্লিয়ার। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, আমিও তোমাদের বিষয়টা বুঝিয়ে দিই। আমাদের চাইছে সমাপনী মজুত মাল, দেখো একটা পার্সেন্টেজ দেওয়া আছে, এই যে 20%, লাভের হার 20%। মনে রাখবা, লাভের হার সবসময় বিক্রয়ের উপরে ধরতে হয়। বিক্রয় কত আছে, বিক্রয় 50%। এই যে বিক্রয় না, এই বিক্রয়ের মধ্যে লাভ আছে, আমরা বিক্রয়ের লাভের হার বের করি। এই যদি 10% যোগ করি তাহলে কত, 5,000 টাকা, আর 20% 10,000 টাকা। তাহলে বিক্রয় ছিল আমাদের 50,000 টাকা, এখানে লাভ আছে কত, 10,000 টাকা। যদি মাইনাস করি তাহলে থাকে কত, 40,000 টাকা। এখন বিক্রয় থেকে যদি লাভ বাদ দেয়, আমি বিক্রয় করছি, বিক্রয়ের মধ্যে লাভ আছে, লাভ যদি বাদ দেয় 10,000 টাকা, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় এই 40,000 টাকা না, আমি বিক্রি করছি, যতটুকু বিক্রয় করছি সেই পণ্যের ব্যয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত, 40,000 টাকা। মাথায় রাখো। এখন আমি বের করবো আমার আসলে মাল কতটুকু ছিল। আমি যে বিক্রয় করছি সেইটুকু মালের ব্যয় 40,000 টাকা, আসলে আমার মাল মোট কত ছিল, মোট মাল থেকে আমি 40,000 টাকা বাদ দিলে আমার যে কারখানায় এখনো মজুত হিসাবে রয়ে গেছে, সেটাই সমাপনী মজুত। তাহলে এখন বের করতে হবে মোট মাল কত ছিল। মোট মাল কত ছিল, প্রারম্ভিক মজুত মাল আগের বছরের 7,500 ছিল, 7,500 টাকা ছিল না। তারপরে ক্রয় করছি কত, 52,500, এই দুটা যোগ করলে কত, 60,000 হয়ে যায়। 60,000 টাকার টোটাল মাল ছিল আমার। আমি বিক্রি যে করছি সেটার ব্যয় ছিল 40,000 টাকা, আমি বিক্রি করছি সেটার ব্যয় 40,000 টাকা, আর 20,000 টাকা গেল কই, কোথাও যায় না, সেটা আমার কি প্রতিষ্ঠানে রয়ে গেছে, সেটাই সমাপনী মজুত পণ্য। বিষয়টা কি বোঝা গেছে কনসেপ্টটা? এইভাবে আমাদের ম্যাথ করতে হবে, তাহলে কোনো সূত্র লাগবে না, কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে, তাহলে 20,000 টাকা হবে। তারপরে 19 নম্বরে কি আছে দেখো, একটি ফার্মের নিট মুনাফা কত, 6,000 টাকা, এবং করের হার কত, 40%। তাহলে কর পূর্ব মুনাফা কত হবে, কর পূর্ব কর পরবর্তী, এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের প্রায় চলে আসবে। এই ম্যাথগুলো করার জন্য তোমরা কি করবা, 3টা গড় নিবা, এই যে 1টা গড়, 3টা গড়, এই যে 2টা গড়, 3টা গড়, 3টা গড় নিতে পারবা না। দেখো এটা পূর্ব না, এটা পূর্ব ধরবা, এটা পরবর্তী ধরবা, এটা করের হার ধরবা। তাহলে আমাদের করের হার কত, এই যে করের হার 40%, এই ঘরে লিখলাম না, এই জায়গায় লিখলাম। নিট মুনাফা, নিট মুনাফা, এই যে একটা কর পূর্ববর্তী মুনাফা ছিল না, সেই মুনাফার উপর কর ধরে কর বাদ দেওয়ার পরে আমাদের যে এই ঘরে একটা অঙ্ক, সেটাই হবে নিট মুনাফা। সেই নিট মুনাফা কত, আমাদের 6,000 টাকা। এখন আমার কথা হচ্ছে, এই জায়গায় একটা টাকার পরিমাণ ছিল, সেটা কত টাকা, সেটার উপর যদি আমরা 40% ধরি, তাহলে আমাদের কর আসবে, সেই কর বাদ দেওয়ার পর, সেই কর বাদ দেওয়ার পর আমাদের 6,000 টাকা আসবে। সেটা কত পার্সেন্ট, এখন এই যে দেখো 10,000 টাকা, এই 10,000 টাকা যদি আমরা এখানে বসাই, দেখো 10,000 টাকা 40% কত, 1,000 টাকা, 10% 40%, তাহলে 4,000 টাকা। দেখো কর পেলাম। এখন এই 10,000 টাকা থেকে যদি 4,000 টাকা বিয়োগ হয়, তাহলে কত, 6,000 টাকা। তার মানে কি আমার আলটিমেটলি কর পূর্ব মুনাফা কত, 10,000 টাকা। এখন যদি কর পরবর্তী চাইতো, একইভাবে সব করে আমরা কি স্টেপ বাই স্টেপ করে ফেলতাম, ঘরে বসিয়ে করে ফেলতাম। তো এই ছিল আমাদের এই অঙ্কের টেকনিক। তো সঠিক উত্তর হবে ডি নাম্বার। তারপরে 20 নাম্বারে কি আছে দেখো,
অনগদ লেনদেন কোনটি? অনগদ মানে কি? বাকি মানে নগদে কোনো টাকা লেনদেন হয় না, ক্যাশে। ঋণপত্র ইস্যু করলে বিক্রি করব, তখন আমরা টাকা পাবো ব্যাংকে। এটা কি? ব্যাংকে টাকা পাওয়া আর হাতে টাকা পাওয়া একই, নগদ হিসাব। শেয়ার ইস্যু, শেয়ার ক্রয় করলো ব্যাংকে টাকা পাবো, শেয়ার ইস্যু করলো। লভ্যাংশ প্রদান করলে আমাদের কি ব্যাংকের মাধ্যমে তাদের টাকা দিতে হবে। শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পত্তি ক্রয়। আমার কাছে শেয়ার আছে, বললাম যে তোমাকে শেয়ার দিব, আমাকে সম্পত্তি দাও, তাহলে কিন্তু এখানে নগদ টাকা আছে নাই, তাহলে সঠিক উত্তর এটাই হবে, ডি নাম্বার। তো এই ছিল তোমাদের দ্বিতীয় পার্টে 10টা এমসিকিউ বিশ্লেষণ করে দিলাম। এর পরবর্তীতে আরেকটা ক্লাস দিব তোমাদের, সেখানে 15টা এমসিকিউ একসাথে থাকবে। তো এইভাবে আমাদের কি অ্যাকাউন্টিং অংশ শেষ হয়ে যাবে। তারপর আমরা পরবর্তী ক্লাসে কি করব, 24-25 সেশনে ম্যানেজমেন্টে আসা এমসিকিউ গুলো কি বিশ্লেষণ করব। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই অঙ্কগুলো করার মাধ্যমে কিন্তু শুধু এগুলোই সলভ করতেছো না, এই টাইপের যত ম্যাথ আসবে তোমরা সবই পারবা। তো ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের কি যে মডেল টেস্ট ব্যাচ আছে, তোমরা যারা সি ইউনিট বি ইউনিট আছো, তো এই বিষয়ে বিস্তারিত জানতে কি পেজে মেসেজ দিতে পারো। আল্লাহ হাফেজ।